আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছ আমাকে? তন্ময়, তন্ময় শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে। চ্যাপ্টার 8 এর ক্লাস 2। তোমাদের এই স্লাইডটা কি দেখা যাচ্ছে এতে? ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ। আজকে হলো আমাদের দৃশ্য অদৃশ্য সম্পদের হিসাব রক্ষণের আমরা অঙ্কে চলে যাচ্ছি। গতদিনের আলাপটা ছিল সম্পূর্ণ তোমার থিওরি বেসিস, অবসর সংক্রান্ত সাধারণ সমস্যা ও সমাধান। সোনালী ট্রেডার্স 2020 সালের 1 জানুয়ারি তারিখে 4,80,000 টাকায় একটি মেশিন ক্রয় করে এবং উহার পরিবহন ও সংস্থাপন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম যথাক্রমে 5,000 টাকা ও 15,000 টাকা ব্যয় করে। তাহলে দেখা যাচ্ছে মেশিনটির ক্রয়মূল্য 4,80,000, এর মধ্যে আবার দুইটা ব্যয় হয়েছে, একটা হলো পরিবহন আর একটা হলো সংস্থাপন। তো দুইটা খরচের যোগফল হলো 20,000। আর এই খরচ দুইটি কিন্তু স্থায়ী সম্পদের ক্ষেত্রে আলাদা থাকবে না, এটা ওই স্থায়ী সম্পদের মূল্যের মধ্যে যোগ হয়ে যাবে। দ্যাট ইজ, আমরা বলতে পারি আমাদের মেশিনের এখন মূল্য সৃষ্টি হয়ে গেল 5,00,000 টাকা। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল 10 বছর। অনুমান করা হচ্ছে এটা 10 বছর পর্যন্ত আমরা ব্যবহার করতে পারবো। এবং ভগ্নাবশেষ মূল্য মানে 10 বছর অতিবাহিত হওয়ার পর এটার ভগ্নাবশেষ মানে অর্থাৎ এটাকে যখন আমরা অকেজ পণ্য হিসাবে বাজারে বিক্রি করব, তখন 50,000 টাকা বিক্রি করতে পারবো। যেমন মনে করো আমরা বাসায় পেপার রাখি, এগুলি আমরা এক একটা 10 টাকা 12 টাকা করে ক্রয় করি। মাস শেষে এগুলি আমরা কেজির মাপে বিক্রি করে আবার সামান্য একটু টাকা পাই, ওইটাকেই বলা হচ্ছে ভগ্নাবশেষ। তো আমরা যখন অবশ্যই নির্ণয় করব কোন সম্পদের যে মূল্য, যেমন 5,00,000 টাকা, এর থেকে আমরা ভগ্নাবশেষ মূল্যটা বাদ দিয়ে দিব 50,000 টাকা। কারণ ওটা তো আমি পেয়ে যাচ্ছি, ওটা আমার শেষ হচ্ছে না। তাহলে এই 50,000 টাকা বাদ দিয়ে তারপরে আমি অবশ্যই নির্ধারণ করব। সরল রৈখিক পদ্ধতি অনুসারে কিন্তু আবার ভগ্নাবশেষটা বাদ দিতে হয়। কিন্তু যদি আমরা ক্রমহ্রাসমান জের পদ্ধতি অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু আবার ভগ্নাবশেষ বাদ দিতে হয় না। আচ্ছা, তাহলে এখন বলা হচ্ছে প্রতি বছর 31 ডিসেম্বর তারিখে কোম্পানি তার হিসাব বন্ধ করে এবং সরল রৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করে। হিসাব কখন বন্ধ করে সেটা বলে দিচ্ছে। এটা বলে দেওয়ার কারণ হলো আমরা দেখতে পাচ্ছি তারা হিসাব শুরু করে জানুয়ারির 1 তারিখে আর হিসাবটা বন্ধ করে ডিসেম্বরের 31। তার মানে হিসাবের মেয়াদ 1 বছর। তার মানে আমরা পুরো 1 বছরের জন্য অবচয় ধরবো। আবার যদি এরকম হয় কোনো অঙ্কে যে অঙ্কটা শুরু হলো 1 জুলাই কিন্তু 31 ডিসেম্বর তারা হিসাব শেষ করে, তাহলে সেই ক্ষেত্রে প্রথম বছরের হিসাবটা হবে 6 মাসের, এর পরের বছরগুলিতে হয়তো আবার 1 বছরের হিসাব হবে। তো শুরুর অঙ্ক বিধায় আমরা ওই ধরনের কোনো সমস্যা পাই নাই। আমরা যেটা পেয়েছি সেটা হলো আমাদের সরাসরি 1 বছরের অঙ্ক। করণীয়তে বলা হচ্ছে, একে সরল রৈখিক পদ্ধতিতে মেশিনটির বার্ষিক অবচয়ের পরিমাণ নির্ণয় করো। সরল রৈখিক তার মানে কিভাবে করব বলে দিচ্ছে। মেশিনের মূল্য 5,00,000 টাকা থেকে ভগ্নাবশেষ 50,000 টাকা বাদ যাবে, তারপরে 10 দিয়ে ভাগ, 10 ভাগের 1 ভাগ যেটা আসবে সেটাই হবে অবচয়। তো এটা করতে গেলে তোমরা একটু সূত্র আকারে যে অবচয় নির্ণয়ের একটা সূত্র লিখবা। লিখে কিভাবে সূত্রটা লিখবা আমরা একটু পরেই দেখাচ্ছি। 2020 সালের জন্য প্রয়োজনীয় জাবেদা দেখাবা, একটা সালের জাবেদা শুধু। মেশিন হিসাব অবশ্যই হিসাব প্রস্তুত করা, এই ছিল আমাদের করণীয়। এখন দেখো সমাধান। সোনালী ট্রেডার্সের সরল রৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয়ের পরিমাণ নির্ণয়। বার্ষিক অবচয় সমান মেশিনের মোট মূল্য বা মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই মেশিনের মেয়াদ কাল। তাহলে প্রথমে উপরের অংশটার কাজ শেষ করতে হবে। দেখো 5,00,000 টাকা থেকে 50,000 টাকা বাদ দিয়ে তারপরে মেয়াদ কাল ছিল 10, 10 দিয়ে ভাগ 45,000 টাকা। অর্থাৎ সরল রৈখিক পদ্ধতি হওয়ার কারণে এই মেশিনের বার্ষিক অবচয়ের পরিমাণ সর্বদাই হবে 45,000 টাকা। আচ্ছা, এখানে মেশিনের মোট মূল্য কিভাবে হলো এটা দেখাচ্ছে। মেশিনের ক্রয় মূল্য যোগ পরিবহন ব্যয় যোগ সংস্থাপন ব্যয় যোগ করে 5,00,000 টাকা। এরপরে হলো 2 নাম্বার যেটা জাবেদা। দেখো জাবেদার কলমটা আগের মতোই।
তাহলে প্রথমে এলো মেশিনটা কেনার জাবেদা, মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখানে নগদান হিসাবের পরিবর্তে তুমি ইচ্ছা করলে ব্যাংক হিসাবও লিখতে পারো, তবে এটা আমদানি শব্দ উচ্চারণ করে নাই বলে আমরা নগদান দিলেই চলবে। এরপরে অবশ্যই ধরার এন্ট্রি, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট, আধুনিক শব্দ। আর একেবারে সনাতন, এটা ছিল যন্ত্রপাতি হিসাবকে আমরা ক্রেডিট করে দিতাম। আর আরেকটা শব্দ, এটাও সনাতন আধুনিকের পর্যায়ে আছে দুইটাই, সেটা হলো আমরা অবশ্যই সঞ্চিতি হিসাবও অনেক সময় ক্রেডিট করি, তবে বর্তমানে একেবারে প্রচলিত হলো এই শব্দটা পুঞ্জীভূত অবচয়। তাহলে এটা হলো অবশ্যই ধার্য করার এন্ট্রি। এরপর অবশ্যইকে কোথায় স্থানান্তর করতে হবে? আয় সারাংশে, কারণ অবশ্যই নামিক হিসাব ব্যয় বোঝায়। কোনো নামিক হিসাব বা আয় হিসাব, অর্থাৎ সনাতনে যেগুলাকে আমরা নামিক হিসাব বলি, এই নামিক হিসাবগুলির কোনো উদ্বৃত্ত আসলে ১ বছর থেকে আরেক বছরে স্থানান্তরিত হয় না, এটা ওই বছরই শেষ করতে হবে। আর কোনো নামিক হিসাবকে বন্ধ করতে হলে, সমাপনী দাখিলে যেতে হলে এন্ট্রি করতে হবে আয় সারাংশ হিসাব ডেবিট আর অবচয় হিসাব ক্রেডিট, সেটাই আমরা করে দিলাম। তাহলে খেয়াল করো, প্রথম এন্ট্রিটা হলো মেশিনটা ক্রয়ের জন্য, দ্বিতীয় এন্ট্রিটা হলো এই বছরের অবচয় নির্ধারণ করার জন্য, তৃতীয় এন্ট্রিটা হলো অবচয়কে আয় সারাংশে স্থানান্তর করে বন্ধ করে দেওয়ার জন্য। এরপরে ৩ নাম্বার করণীয়, দেখো আমাদেরকে বলছি মেশিন হিসাব তৈরি করতে। এটা আমরা চলমান যে ছকের মাধ্যমে দেখাচ্ছি, দেখো মেশিন হিসাব ২০২০ সাল জানুয়ারি ১, আর এদিকে ঘরগুলি আগের মতোই ডেবিট ক্রেডিট, ব্যালেন্সের ঘর ২টা ডেবিট ক্রেডিট। তাহলে আমরা যে মেশিন কিনেছি কি জাবেদা ছিল? মেশিন হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। তাহলে মেশিন হিসাব করতেছি, মেশিন হিসাবে ডেবিট ঘরে যাবে, বিপরীত লাইনটা ক্রেডিট লাইনটা নগদান হিসাব শিরোনাম হিসাবে আসলো। তাহলে এটা ডেবিট ব্যালেন্সও শো করলো আমাদের জন্য। কি ব্যালেন্স শো করলো? ডেবিট ব্যালেন্স শো করে দিল, ৫ লাখ টাকা শেষ। স্যার, ওই যে হ্যাঁ, বলেন। ৩১ ডিসেম্বর তারিখের জাবেদাটা যদি আমরা একটু বুঝাইতেন তাহলে একটু ভালো ৩১শে হতো। ডিসেম্বর হলো হিসাব বন্ধ করে দেয়া। কারণ নামিক হিসাবগুলি কখনোই এই বছরের থেকে আগামী বছরে স্থানান্তরিত হবে না। যেমন মনে করো মেশিন হিসাব, এটা কিন্তু এই বছর থেকে আগামী বছরেও যাবে। এজন্য খতিয়ানে দেখো না যে ডেবিট ব্যালেন্স শো করতেছে। কিন্তু এই যে অবশ্যয়ের হিসাব যখন তুমি করবা, একটু পরেই যদি এখানে থাকে মনে হয় আছে, তখন দেখবা এটার কিন্তু আর ব্যালেন্স থাকলো না। কারণ এটা হিসাবটা বন্ধ করে দিতে হয়। কারণ নামিক হিসাবগুলির সুবিধা আমরা যখন পেয়েছি, যেই সালে পেয়েছি ওই সালেই শেষ করতে হবে। কারণ ওইটা দিয়ে তো আর আমি আগামী বছর সুবিধা নিতে পারবো না। আগামী বছর আবার নতুন করে অবশ্যই ধরবে, সেটাকে আমরা খরচ দেখাইতে হবে। যেমন মনে করো তুমি এই মাসে একজন কর্মচারী রাখলা, কাজ শেষ, মাস শেষ, বেতন দিয়ে দিলা। আগামী মাসে যদি তাকে না রাখো, বেতন না দাও, তাহলে কিন্তু এই মাসে বেতন দিয়েছো বলে সে আগামী মাসেও তোমার কাজ করবে, এটা কিন্তু করবে না কখনো। তাহলে এজন্য নামিক হিসাবগুলি সবসময় কি করে দিতে হবে? আয় সারাংশ এই নামে এটাকে বন্ধ করে দিতে হবে। অর্থাৎ যেটাকে আমরা অনেক সময় আয় ব্যয় হিসাব নামও লিখি, যে আয় ব্যয় হিসাবকে আমরা ডেবিট করি। তো বর্তমানে আধুনিক শব্দটা হলো আয় সারাংশ হিসাব। হ্যাঁ, এর আগে আমরা লাভ লোকসান হিসাবকে ডেবিট করতাম। এই জাতীয় খরচগুলিকে বন্ধ করে দেওয়ার জন্য আমরা লিখতাম লাভ লোকসান হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। এটা ছিল একদমই সনাতন যখন আমরা স্টুডেন্ট ছিলাম। তখন এটা বন্ধ করে দেওয়ার জন্য আমাদেরকে বলা হতো যে তোমরা লিখে দাও লাভ লোকসান হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। এইভাবে মনে করো বেতন হিসাব বন্ধ করবা, এটা নামিক হিসাব। তাহলে তো আমাকে করতে হবে আয় সারাংশ হিসাব ডেবিট, বেতন হিসাব ক্রেডিট। অর্থাৎ যে কোনো নামিক হিসাব বন্ধ করে দেওয়ার জন্য আয় সারাংশ হিসাবকে ডেবিট করতে হবে। এরপরে দেখো মেশিন হিসাব তো বললাম, এখন অবচয় হিসাব যেটা বললাম, দেখো ১ বছরের আইটেম আরেক বছর আর যাবে না, এই জন্য ব্যালেন্সের ঘর নীল হয়ে গেছে বছরের শেষে। দেখো ডিসেম্বর ৩১, ওই যে প্রথমে অবশ্যই ধার্য করার এন্ট্রি ছিল অবশ্যই হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবশ্যই ক্রেডিট। এই জন্য অবশ্যই হিসাব, এই যে অবশ্যই হিসাব, এই জন্য এটা ডেবিট ঘরে টাকা, পুঞ্জীভূত অবশ্যই শিরোনাম লিখলাম। এই পুঞ্জীভূত অবশ্যই এটা ডেবিট ঘরে টাকা, প্রথম অবস্থায় ডেবিটে আমরা ব্যালেন্স শো করলাম। কিন্তু এই বছরের শেষ দিনে আরেকটা এন্ট্রি ছিল আয় সারাংশ ডেবিট, অবশ্যই হিসাব ক্রেডিট। তাহলে অবশ্যই হিসাব ক্রেডিট হয়ে যাবে এই টাকাটা, শিরোনামটা হলো আয় সারাংশ। তাহলে ব্যালেন্স শো করতেছিল সাময়িকভাবে ক্রেডিট, কিন্তু মাসের বা বছরের শেষে এটা আবার ক্রেডিট হয়ে যাওয়ার কারণে এখন দেখো ব্যালেন্স নীল হয়ে গেছে। অর্থাৎ ৩১শে ডিসেম্বরের পরে অবশ্যই হিসাব নামক হিসাবটার আর কোনো ব্যালেন্স নাই। হ্যাঁ, যেমন মেশিন হিসাবের ব্যালেন্স দেখো ৩১শে ডিসেম্বরের ঘরেও, যদিও জানুয়ারির ১ তারিখ চলমান যে চেক বোঝায়, এটা এখানে ৩১শে ডিসেম্বর দিয়ে দেখানো হয় নাই, এটাই কিন্তু ব্যালেন্স। হ্যাঁ, কিন্তু অবশ্যই হিসাবের কোনো ব্যালেন্স আমরা ওই রকম ভাবে পাচ্ছি না বা নাই।
তাহলে এটা যে কোনো নামিক হিসাবের বৈশিষ্ট্য এটা হবে, কোনো ব্যালেন্স কখনোই থাকবে না। ওকে, সমস্যা হলো জানাবো একটু। সমস্যা 2, রূপালী ট্রেডার্স 2020 সালের 1 জানুয়ারি তারিখে 6 লক্ষ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে। পরিবহন ব্যয় ও সংস্থাপন ব্যয় বাবদ যথাক্রমে 20,000 টাকা ও 30,000 টাকা প্রদান করে। তার মানে এই দুইটার যোগফল 50,000 টাকা। তাহলে মোট মেশিনটার মূল্য দাঁড়াবে 6,50,000 টাকা। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল 10 বছর এবং ভগ্নাবশেষ মূল্য 50,000। তার মানে অবশ্যযোগ্য মূল্য যদি কেউ বলে যে তুমি সম্পত্তির অবশ্যযোগ্য মূল্য নির্ণয় করো, তাহলে 6,50,000 থেকে ভগ্নাবশেষ 50,000 বাদ, তার মানে 6 লক্ষ টাকা হলো অবশ্যযোগ্য মূল্য। প্রতি বছর 31 ডিসেম্বর তারিখে হিসাব বন্ধ করা হয় এবং স্থির কিস্তি পদ্ধতি, অর্থাৎ যেটাকে আমরা সরল রৈখিক পদ্ধতি বলি, এটাকে মাঝে মধ্যে স্থির কিস্তি পদ্ধতিও বলতে পারে, সেটাই বলেছে। আচ্ছা, করণীয় কত বলছে? মেশিনের অর্জন মূল্য অর্জন মূল্য মানে হলো 6.5 লক্ষ টাকা, মানে 6,50,000। বার্ষিক অবশ্যয়ের পরিমাণ নির্ণয় একদম হুবহু আগেরটার মতোই, অর্থাৎ 6,50,000 থেকে 50,000 টাকা বাদ দিয়ে 10 দিয়ে ভাগ, তার মানে 60,000 টাকা হবে। 2020 সালের জন্য মেশিন হিসাব, অবচয় হিসাব, পুঞ্জীভূত অবচয় হিসাব, এখানে খতিয়ানের একটা অংশ বাড়িয়ে দিয়েছে। পুঞ্জীভূত অবচয় হিসাব নামকও একটা খতিয়ান করতে হবে। এর আগে আমরা 2টা খতিয়ান দেখিয়েছি তোমাদেরকে 1 নাম্বার সমস্যায়, মেশিন হিসাব আর অবচয় খরচ হিসাব বা অবচয় হিসাব। আর এখানে 4 নাম্বার দিয়ে আরেকটা বিষয় একটু তোমাদের সামনে নতুনভাবে উপস্থাপন করতে বলছে। 2020 সালের জন্য আয় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণীতে উপর্যুক্ত বিষয়সমূহের প্রভাব দেখাও। অর্থাৎ এই যে আয় বিবরণী, অর্থাৎ অবশ্যই আমরা কিভাবে দেখাবো, আর আর্থিক অবস্থার বিবরণী, অর্থাৎ সেখানে আমরা মেশিনটাকে কিভাবে দেখাবো, এই জিনিসগুলোও নতুন। তাও পুরোটাই একটু দেখো সমাধান। প্রথম হলো অবশ্যই অর্জন মূল্য, যেটা মেশিনের অর্জন মূল্য, অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি মেশিনের প্রকৃত মূল্য, যেটা যেটা হিসাবের খাতায় আমরা লিখবো। আমরা কিন্তু 6 লাখ লিখবো না, আমরা লিখবো 6,50,000। এটাকে অর্জন মূল্য বলা হচ্ছে অথবা মোট মূল্য। তো একটা ছক এঁকে বিবরণ টাকা, মেশিনের ক্রয় মূল্য যোগ পরিবহন যোগ সংস্থাপন হয়ে গেল, যোগ দিলে মেশিনের অর্জন মূল্য বা মোট মূল্য। তাহলে এই নামগুলো একটু মনে রাখবা। মেশিনের অর্জন মূল্য বলা হচ্ছে, অথবা মোট মূল্য বলা হচ্ছে, অথবা মেশিনের আদি মূল্য বলতে পারে, কিন্তু ক্রয় মূল্য না। আবার ক্রয় মূল্য কিন্তু 6 লাখ। তাহলে ক্রয় মূল্যের সাথে আরো আনুষঙ্গিক যে খরচগুলি যোগ হয়, সেগুলি যোগ দিলেই হবে মেশিনের অর্জন মূল্য বা মোট মূল্য, অথবা মেশিনের আদি মূল্যও বলতে পারে, কিন্তু ক্রয় মূল্য না। ক্রয় মূল্য একটাই। বার্ষিক অবচয় দেখো, ওই যে একই সূত্রের মাধ্যমে 60,000 টাকা, এখানে আমরা সময় নষ্ট করবো না আজকে। এরপরে মেশিন হিসাব। মেশিন হিসাবের যদিও জাবেদা দেয় নাই, জাবেদাটা যদি আমরা কল্পনা করি কি হবে জাবেদা? মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে এই মেশিন হিসাবের ডেবিট ঘরে আর বিবরণের ঘরে লিখলো নগদান হিসাব, তাহলে ব্যালেন্স 6,50,000। অবচয় হিসাব, অবচয় হিসাব যদি তুমি এখন জাবেদার কল্পনা করো, তাহলে আমরা প্রথম বছর যে অবচয় হলো 60,000 টাকা, সেটা ধার্য করার জন্য একটা এন্ট্রি হয়, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। তাহলে অবচয় হিসাবে ডেবিট ঘরে শিরোনামটা হলো পুঞ্জীভূত অবচয়। আর অবচয় যেহেতু নামিক হিসাব, এটাকে স্থানান্তর করে দিতে হবে আয় সারাংশে, মানে বন্ধ করতে হবে। তাহলে আরেকটা জাবেদা হবে আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। তাহলে অবচয়ের ক্রেডিট, শিরোনাম হলো আয় সারাংশ। তাহলে এখন আর কোনো ব্যালেন্স নাই। এরপর দেখো পুঞ্জীভূত অবচয় হিসাব, যেটা নতুন, যেটা 1 নাম্বার সমস্যা আমরা দেখাই নাই। সেটা কি দেখো একটু। আমাদের জাবেদাটা কি ছিল? পুঞ্জীভূত অবশ্যের জন্য একটাই জাবেদা ছিল, অবশ্যই হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবশ্যই ক্রেডিট। তাহলে পুঞ্জীভূত অবশ্যই হিসাবের এই যে ক্রেডিট ঘরে আসলো 60,000 টাকা, আর শিরোনাম হবে অবশ্যই হিসাব। তো যেহেতু আর কোনো জাবেদা আমাদের কাছে নাই, তাহলে ব্যালেন্স ক্রেডিট অবস্থায় শো করতেছে। এই জন্য পুঞ্জীভূত অবশ্যই সব সময় কিন্তু ক্রেডিট ব্যালেন্স প্রদর্শন করবে, এই জিনিসটা একটু মনে রাখবে। তাহলে পুঞ্জীভূত অবশ্যই সব সময় ক্রেডিট ব্যালেন্স প্রদর্শন করবে, এটা একটু মনে রাখতে হবে। এখন যদি মনে করো একাধিক বছরের অঙ্ক হয়, তখন এখানে 2020, আবার নিচে লিখবো 2021, সেখানে আবার অবশ্যই লিখে এখানে ক্রেডিট ঘরে লিখবো 60,000, ব্যালেন্স হয়ে যাবে মনে করো 1,20,000। এইভাবে পুঞ্জীভূত অবশ্যই প্রতি বছর বছর বাড়তে থাকবে। অর্থাৎ যদি আমরা একাধিক বছরের অঙ্ক আমাদের পরীক্ষায় আসে, এখন তো 1 বছরের অঙ্ক, আর পুঞ্জীভূত অবস্থায় সবসময় ক্রেডিট ব্যালেন্স প্রদর্শন করবেই, ডেবিট ব্যালেন্স না কিন্তু।
এরপরে আয় বিবরণী, অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণীরই একটা অংশ হলো আয় বিবরণী। আয় বিবরণীতে আমরা কিভাবে দেখাবো? আয় বিবরণীতে খরচগুলি খরচ হিসাবে দেখাবো। তাহলে এখানে দেখানো হচ্ছে রূপালী ট্রেডার্সের আয় বিবরণী আংশিক। আংশিক বলা হচ্ছে যেহেতু ১টা ২টা আইটেম, এজন্য এটাকে আংশিক বলা হচ্ছে। আর পরিপূর্ণ কখন হয়? যখন একেবারে আমরা সমস্ত টাকা পয়সা দিয়ে শো করব, নেট লাভ, নেট ক্ষতি বের করে ফেলবো, তখন হয়ে যাবে এটা পূর্ণাঙ্গ। এখন এজন্য আংশিক বলা হচ্ছে। আর ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত বছরের জন্য, এখানে জন্য শব্দ না লিখলে হবে, কিন্তু এটা লিখতে হবে ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত বছরের। কারণ আয় বিবরণী কিন্তু কোনো নির্দিষ্ট সময়ের জন্য হয় না, নির্দিষ্ট দিনের জন্য হয় না, সময়ের জন্য হবে। সেটা ১ বছরের জন্য হতে পারে, ৬ মাসের জন্য হতে পারে, ৩ বছরের জন্য হতে পারে, যাই হতে পারে। তবে ১ বছরের জন্য হয়, ৩ মাসের জন্য হয়, তবে ১ বছরের বেশি না আবার। তো এখানে শুধু অবশ্যই খরচটা লিখে তুমি দেখাই দিলা যে এটা এইভাবে খরচ দেখাইলাম, আর কিচ্ছু না। রূপালী ট্রেডার্সের আর্থিক অবস্থার বিবরণী, এটাও আংশিক। আংশিক হলেও আমরা তো সম্পূর্ণ শো করব না, আমরা শুধু ১টা ২টা আইটেম দেখাবো। ২০২০ সালের ৩১ ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত, এখানে দেখো ২টা তারিখ লেখার মধ্যে কিন্তু ব্যবধান আছে। এখানে বলা হচ্ছে ২০২০ সালের ৩১ ডিসেম্বর তারিখে, এটা একটা নির্দিষ্ট তারিখ। আর এখানে কিন্তু সমাপ্ত বছরের বলছে, কোনো নির্দিষ্ট তারিখের না, জানুয়ারির ৩১ না, ডিসেম্বরের ৩১ না, ফেব্রুয়ারির ২৮ বা ২৯ না, কিছুই না, ওটা সমাপ্ত বছরের। আর এটা হলো একটা নির্দিষ্ট তারিখে তৈরি করা হয়। কারণ আর্থিক অবস্থার বিবরণী যেদিন তৈরি করা হয়, যেই মুহূর্তে তৈরি করা হয়, সেই মুহূর্তে কিন্তু ব্যবসায়িক সকল কার্যক্রমকে বন্ধ করে দেওয়া হয়। কারণ যদি কার্যক্রম চালু থাকে, তখন তো আর্থিক অবস্থার বিবরণী তার সংখ্যার উত্থান পতন হবে। যেমন মনে করো তুমি আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতেছো ক্যাশে ১ লক্ষ টাকা, কিন্তু এটা তৈরি করতে করতে পণ্য বিক্রি করতেছো, তাহলে তখন ১ লক্ষ টাকা আবার নাই। অথবা পণ্য ক্রয় করে টাকা পরিশোধ করতেছো, তাহলে কিন্তু ১ লক্ষ টাকা নাই। তাহলে তুমি যে স্টেটমেন্টটা দিলা যে আমার হাতে নগদ ১ লক্ষ টাকা, এটা কিন্তু আসলে মিথ্যা প্রমাণিত হয়ে যাবে। তোমার তো ১ লক্ষ টাকা নাই, হয়তো বেশি হয়ে গেছে অথবা কম হয়ে গেছে। এজন্য আর্থিক বিবরণী তৈরি করার দিন সাধারণত কোনো প্রতিষ্ঠান আসলে লেনদেন করে না। তাহলে এখানে দেখো মেশিন ৬,৫০,০০০ বিয়োগ পুঞ্জীভূত অবচয়। এখানে কিন্তু শুধু অবচয় না, পুঞ্জীভূত অবচয়, এই শব্দটা লিখতে হবে। ৬০,০০০ টাকা, তাহলে মেশিনের নেট মূল্য সৃষ্টি হলো এখন ৫,৯০,০০০ টাকা। শেষ। সমস্যা ৩-এ যাও। অগ্রণী ট্রেডার্সের ২০১৯ সালের ১ জুলাই, জুলাই মাসে কিনতেছে। এখন যদি হিসাবটা ৩১ ডিসেম্বরে শেষ হয়, তাহলে প্রথম বছরে কিন্তু ৬ মাসের হিসাব হবে। আমার মনে হয় সেই ধরনেরই সমস্যা হইতে পারে। জুলাই মাসে খেয়াল রাখবা জন্য। এজন্য অ্যাকাউন্টিং এর যখন প্রশ্নটাই পড়বা, তখনই কিন্তু তোমার মাথার মধ্যে কিছু কিছু জিনিস নিয়ে নিতে হবে, যে তারিখটা এইভাবে কেন লিখা, বা এই কথাটা এইভাবে কেন লিখা। হ্যাঁ, এই জিনিসগুলো মাথায় না নিয়ে শুধু ওই উপন্যাস নাটকের মতো বা বাংলার কোনো সাহিত্যের মতো পড়ে গেলে তুমি কিন্তু বুঝবা না। তো আসলে সবকিছুই একটু অনুধাবন করতে গেলে তোমাকে আসলে মনোযোগ সহকারে পড়তে হয়। এই জন্যই তো বলা হয় ছাত্র নং অধ্যয়ন তপন। ছাত্রকে কিন্তু পড়ার কথা বলা হয় নাই, অধ্যয়নের কথা বলা হয়েছে। অধ্যয়ন মানে কি? প্রতিটা ওয়ার্ড, প্রতিটা লাইন, হ্যাঁ, তুমি এমনভাবে পড়তে হবে যাতে লাইনের আসলেই মর্মার্থ কি, কি বুঝায়, এটা যেন তুমি বুঝতে পারো। এজন্য অধ্যয়ন বলা হয়েছে ছাত্রদের সাথে। আর পড়া শব্দ হলো আমাদের মতো যারা বৃদ্ধ বয়সে পৌঁছে যাচ্ছে, তারা মাঝে মধ্যে বইপত্র পড়তে পড়তে ঘুমায় যায়। কিন্তু এখন একজন ছাত্রও যদি বই পড়তে পড়তে ঘুমায় যায়, তাহলে কিন্তু আর পড়াশোনা হবে না। এজন্য তোমাদেরকে অধ্যয়ন শব্দ বলা হয়েছে। যাক, অন্যদিকে চলে গেলাম হঠাৎ করে। অগ্রণী ট্রেডার ২০১৯ সালের ১ জুলাই তারিখে, আচ্ছা, ২০২০ সালের ১লা জানুয়ারি তারিখে ৪,৫০,০০০ টাকায় অপর একটি মেশিন ক্রয় করে। তাহলে একটা কিনেছে জুলাই ১৯, আরেকটা কিনেছে ২০২০ সালের ১লা জানুয়ারি। ২টা মেশিনের কথা বলা হয়ে গেছে। এবং বসানো খরচ বসানো খরচ বাবদ ১০,০০০ টাকা ব্যয় করে। অনুমান করা হয় যে মেয়াদ শেষে দ্বিতীয় মেশিনটির ভগ্নাবশেষ মূল্য হবে ২০,০০০ টাকা। উভয় মেশিনের প্রত্যাশিত আয়ুষ্কাল ৫ বছর। প্রতি বছর ৩১ ডিসেম্বর তারিখে হিসাব বর্ষ শেষ হয়। ৩১ ডিসেম্বরে হিসাব শেষ হচ্ছে বলা হচ্ছে, দেখো। তাহলে প্রথম মেশিনের জন্য যদি আমরা অবশ্যই নির্ধারণ করি ২০১৯ সালের, তাহলে আমার হিসাব কিন্তু ৩১ ডিসেম্বরেই শেষ করতে হবে প্রতি বছর। তাহলে ১৯ সালেও ৩১ ডিসেম্বরেই শেষ করতে হবে। তাহলে ১৯ সালে যে মেশিনটা আমরা কিনেছি, সেটার অবচয় কিন্তু আর ১ বছরের হবে না। সেটার অবচয় ২০১৯ এর জন্য হবে ৬ মাসের। হুম?
আর 2020 সালের জন্য ওই 19 সালে কিনা মেশিনটারও অবশ্যই 1 বছরের হবে। আবার 2020 সালে যেটা কিনেছি সেটার অবশ্যই 1 বছর হবে, এবং 2020 সালে যেটা কিনেছি সেটার বসানোর জন্য আবার 10,000 টাকা কিন্তু আমরা খরচও করেছি। তাহলে 2020 সালে কেনা মেশিনটার আসলে মূল্য হয়ে যাবে 4,60,000 টাকা। আবার এই দ্বিতীয় মেশিনটার ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে 20,000। তাহলে দ্বিতীয় মেশিনটা অবশ্যইযোগ্য মূল্য হবে 4,40,000 টাকা। এখানে আমি আরেকটু দেরি বলি, শব্দ হচ্ছে কারো কারো ইয়ে থেকে। একটু মিউট করে দাও। ভাইজান মিউট করে দাও। একটু মিউট করে দাও। শব্দ হচ্ছে, মিউট করে দাও। তাহলে আরেকবার বলি, খেয়াল করো। প্রথম মেশিনটার ভগ্নাবশেষ মূল্য নাই এবং প্রথম মেশিনটার বসানোর খরচও নাই। তাহলে প্রথম মেশিনটার যে 2 লক্ষ টাকা মূল্য, এটা পুরাটাই অবশ্যযোগ্য মূল্য। আর দ্বিতীয় মেশিনটার মূল্য আমাদের কাছে তৈরি হয়ে যাবে, বা অর্জন মূল্য তৈরি হবে 4,60,000, আর অবশ্যযোগ্য মূল্য হবে 20,000 টাকা বাদ দিয়ে 4,40,000। আচ্ছা, আর প্রথম মেশিনটার যে বছর কিনেছে, দ্যাট ইজ 2019, সেই সালে অবশ্যই ধরতে হবে 6 মাসে, আর 2020 সালে ওইটার অবশ্যই হবে 1 বছরের, আর নতুন মেশিনটা তো 1 বছর হচ্ছেই। আচ্ছা, আর প্রত্যেকটা মেশিনেরই আয়ুষ্কাল বলছে 5 বছর। তাহলে আমরা অবশ্যই নির্ধারণের জন্য 5 দিয়ে ভাগ করতে হবে। আর প্রথমটার ক্ষেত্রে 5 দিয়ে ভাগ করে যে 1 ভাগ আসবে সেটাকে আবার 2 দিয়ে ভাগ করে নিতে হবে, কারণ সেই বছর তো 6 মাসের অবস্থায় ধরতে হবে। এরপরে বলা হচ্ছে প্রতি বছর এক হিসাব শেষ হয়। আচ্ছা, সরলরৈখিক পদ্ধতি অবস্থা ধার্য করা হয়। এখন দেখো করণীয়। 1920 সালের অবশ্যের পরিমাণ নির্ণয়। 2টা সালের অবস্থা নির্ণয় করতে হবে। 1920 সালের জন্য জাবেদা দেখাইতে হবে। 1920 সালের অবশ্যই হিসাব এবং ক্রমযোজিত অবশ্যই হিসাব। এখানে কিন্তু পুঞ্জীভূত অবশ্যই না বলে শব্দটা বলছে ক্রমযোজিত, অর্থাৎ পুঞ্জীভূত অবশ্যয়ের বাংলায় আরেকটা শব্দ হলো ক্রমযোজিত অবশ্যই হিসাব প্রস্তুত করো। তাহলে এখন দেখো সমাধান। সরলরৈখিক পদ্ধতি বার্ষিক অবশ্যয়ের পরিমাণ নির্ণয়। বার্ষিক অবশ্যয়ের যে সূত্র আছে, মেশিনের মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই মেশিনের মেয়াদকাল বা আয়ুষ্কাল। 2019 সালের অবশ্যই দেখো 2 লক্ষ টাকা মেশিনের মোট মূল্য, ভগ্নাবশেষ নাই, ওইটার এই জন্য শূন্য বসিয়েছে, আর ইন্টু 6 দিয়ে 12 দিয়ে ভাগ করেছে। তুমি এই অংশটা পরে করো, এটুকু পরে বুঝো। তুমি প্রথমে বাইর করো 1 বছরের অবশ্যই, 5 দিয়ে ভাগ করে 5 ভাগের 1 ভাগ। হ্যাঁ, তার মানে কত হবে? 5 দিয়ে ভাগ করলে 4 5 20, 40,000 টাকা অবশ্যই বের হয়ে যাবে 1 বছরের। কিন্তু 2019 সালে মেশিনের মেয়াদ, মেশিনের আয়ুষ্কাল অতিবাহিত করেছি আমরা 6 মাস। এজন্য তুমি এক কাজ করতে পারো, ওই 40,000 কে আবার 2 ভাগের 1 ভাগ করতে পারো। তো এরা সরাসরি চলে গেছে। 40,000 বের না করে সূত্র আকারে বসিয়ে ইনটু দিয়েছে উপরে 6 মাস, নিচে 12 মাস দিয়ে ভাগ। ওই একই কথা, 20,000 টাকাই আসলো। আর তুমি যদি মনে করো না স্যার আমি প্রথমে 1 বছরের অবস্থা এটা নির্ণয় করব, নির্ণয় করে তারপরে এই 2019 সালে যেই কয় মাস, সেই কয় মাসের অবস্থা আবার আলাদা করে বের করব। তো সেটাই তারা করেছে, তবে একত্রে শো করে দিয়েছে। এটা আমার মনে হয় বুঝতে কারো সমস্যা নাই। তাহলে 2019 সালের অবশ্যই হলো 20,000 টাকা। 2020 সালের অবশ্যই প্রথম মেশিনের অবশ্যই ওই যে 40,000 টাকা হবে। প্রথম মেশিনটা 1 বছর পুরা, কারণ 2020 সালে তো ওই মেশিন আর 6 মাস ব্যবহৃত হচ্ছে না। এটা তো কিনেছিলাম যে বছর, সেই বছর 6 মাস ব্যবহৃত হচ্ছে। আর 2020 সালে তো এটাও 1 বছরই ব্যবহার হবে, তাহলে এটা 40,000। আর দ্বিতীয় মেশিনের অবশ্যই দেখো 4,60,000 থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে 5 দিয়ে ভাগ, 88,000 টাকা। সুতরাং 2020 সালের মোট অবশ্যই হবে কত? প্রথমটা 40,000 আর দ্বিতীয় আর 88,000 টাকা। তাহলে মোট অবশ্যই নির্ণয় হয়ে যাবে 1,28,000 টাকা। এইভাবে মনে করো যদি আরো একটা মেশিন তারা দিয়ে দিত আমাদেরকে, হ্যাঁ 3 নাম্বার মেশিন, এবং সেটা মনে করো 2020 সালের পহেলা মনে করো অক্টোবরেই কিনলাম, তাহলে অক্টোবর নভেম্বর ডিসেম্বর, তাহলে তৃতীয় মেশিনটার জন্য 2020 সালের 3 মাসের অবশ্যই নির্ণয় করে তখন সেটাও আমাকে যোগ করতে হইতো। এই জন্য খেয়াল রাখতে হবে আমাদের কয়টা মেশিন কোনো নির্দিষ্ট বছরে আমার কাছে আছে এবং তার আয়ুষ্কাল কত, কতদিন আমি ব্যবহার করতেছি। তো সেটা আবার নির্ভর করবে হিসাব সমাপ্তির তারিখের উপরে। যেমন 31শে ডিসেম্বর তারিখে হিসাব শেষ করতেছে বিধায় আমাদের এইভাবে কাজগুলো করতে হচ্ছে।
এজন্য অনেক কিছু খেয়াল করেই এই অবস্থাগুলো হিসাব করতে হবে। আচ্ছা, এখানে ২য় মেশিনের মোট মূল্য নির্ণয়, এটা আর আমি দেখাতে চাচ্ছি না। দেখানো আছে, তোমরা একটু বুঝে নিবা কিভাবে। কারণ আমার আরো অনেকগুলো অঙ্ক আছে, শেষ করতে হবে। অগ্রণী ট্রেডার্স এর জাবেদা, এখানে ২ টা সালের জাবেদা। তাহলে ১ম বছরের জাবেদা কিন্তু আমরা জানুয়ারি মাসে কিনি নাই। এজন্য জুলাইয়ের ১ তারিখ দিয়েছে, দেখো। ওই একই নিয়ম, একই জাবেদা, শুধু তারিখটা চেঞ্জ হয়ে গেছে। মেশিন হিসাব ডেবিট, নগদান ক্রেডিট ২ লক্ষ টাকা। তারপরে ২০১৯ এ যে পরিমাণ অবশ্যই ধরেছে ওই মেশিনটার উপরে, তাহলে অবশ্যই হিসাব ডেবিট। আর পুঞ্জীভূত শব্দটা নাম বাদ দিয়ে লিখেছে ক্রমযোজিত অবচয় হিসাব। হ্যাঁ, এটা ইউজ করতে পারবা। অর্থাৎ তোমার রিকোয়ারমেন্ট যেহেতু বলে দিয়েছে ক্রমযোজিত অবচয় হিসাব তৈরি করো, তাহলে তুমি জাবেদায়ও সেই ক্রমযোজিত অবচয় হিসাবটাই লিখবা। আবার যদি মনে করো তোমার রিকোয়ারমেন্টে বলে দেওয়া অবশ্যই সঞ্চিতি হিসাব প্রস্তুত করো, তাহলে তুমি এখানে লিখবা অবশ্যই সঞ্চিতি হিসাব। একই জিনিস, তবে অধিক ব্যবহৃত এবং আধুনিক নাম হলো পুঞ্জীভূত অবচয়। আর এই শব্দগুলি আমরা অতীতে ব্যবহার করতাম, আস্তে আস্তে এগুলি শেষ হয়ে আসতেছে, কিন্তু একই জিনিস। এরপরে আয় সারাংশে স্থানান্তর করে দিতে হবে অবশ্যইটা, যেহেতু নামিক হিসাব। তাহলে আয় সারাংশ হিসাব ডেবিট, অবশ্যই হিসাব ক্রেডিট। ২০,০০০ টাকা, মানে এই খরচটা স্থানান্তর হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। ২০২০ সালের ২০২০ সালের জাবেদা গেলে ২০২০ সালে আমরা একটা মেশিন আগে কিনেছি, তাহলে সেই কিনা মেশিনটার জন্য প্রথমে এন্ট্রি করতে হবে জানুয়ারির ১ তারিখে মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, ওই সংস্থাপন সহ ৪,৬০,০০০ টাকা। তারপরে ডিসেম্বর ৩১ অবচয়। এই সালে যে আমরা অবশ্যইগুলো নির্ণয় করলাম, গণনায় দেওয়া আছে বা উপরের অংশে দেওয়া ছিল, সেজন্য অবশ্যই হিসাব ডেবিট, ক্রমযোজিত অবশ্যই হিসাব হবে ক্রেডিট, ১,২৮,০০০ টাকা। তাহলে এখানে ওই পুঞ্জীভূত অবস্থায় নাম বাদ দিয়ে ক্রমযোজিত অবস্থায় শব্দ লেখা হচ্ছে। তারপরে হবে এটাকে স্থানান্তর করে দেওয়ার জন্য আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। একই জিনিস, অর্থাৎ ক্রমযোজিত অবস্থায় নাম দেখে কেউ আবার ভয় পেয়ে যাবে না যে এটা আবার কি নাম দিল, পুঞ্জীভূত অবস্থায়। আবার ওই যে বললাম, মাঝে মধ্যে তোমাকে বলতে পারে, কি বলতে পারে, সেটা হলো যে অবশ্যই সঞ্চিতি হিসাব তৈরি করো, তখন তুমি জাবেদাগুলোতে ওই নামই দিয়ে দিবা, অবশ্যই সঞ্চিতি হিসাব। নিচে স্টার চিহ্ন দিয়ে একটু লেখা আছে পুঞ্জীভূত অবচয়, অবচয় সঞ্চিতি হিসাব এবং ক্রমযোজিত অবচয় একই অর্থে ব্যবহৃত হয়। যে কোনো একটি নাম ব্যবহার করা যাবে, তবে প্রশ্নে যে নাম উল্লেখ থাকে তা ব্যবহার করা উচিত। গুড, ভালো লিখছে, তোমরাও এটা ফলো করবা। আর কিছু উল্লেখ না থাকলে পুঞ্জীভূত অবচয় ব্যবহার করবা। ওকে। এরপরে অবচয় হিসাব দেখো, এখানে ২টা বছরের অঙ্ক, ছকটা আগের মতোই আছে। তাহলে আমাদের ২০১৯ সালের ৩১শে ডিসেম্বর জাবেদা কি ছিল? অবচয় হিসাব ডেবিট, ক্রমযোজিত অবচয় হিসাব ক্রেডিট, এজন্য ডেবিট ঘরে শিরোনাম হলো ক্রমযোজিত অবচয় হিসাব ডেবিট ব্যালেন্স। তারপরে সেই সালেই আয় সারাংশে স্থানান্তর করে দিয়ে এটা আমরা বন্ধ করে দিয়েছি, এজন্য আমাদের বন্ধ করলে জাবেদা কি হয়? আয় সারাংশ ডেবিট, ক্রমযোজিত অবচয় হিসাব ক্রেডিট, যার কারণে ক্রেডিট ঘরে আমরা লিখে দিলাম আয় সারাংশ হিসাব। ব্যালেন্স দেখো নীল হয়ে গেছে, নাই, কোনো ব্যালেন্স নাই। ২০২০ সাল ক্রমযোজিত অবচয় হিসাব, ওই সালের অবচয়ের পরিমাণ ছিল ১,২৮,০০০ টাকা। আর এটা ডেবিট, ডেবিট ব্যালেন্স ১,২৮,০০০ টাকা। আর আয় সারাংশ হিসাব ১,২৮,০০০ ক্রেডিট, ব্যালেন্স নাই। তাহলে এইভাবে যদি আরো কয়েক বছরও থাকে, অবশ্যই হিসাব করতে গেলে দেখবা কখনোই আর কোনো ব্যালেন্স থাকবে না বছরের শেষ দিন, কারণ এটা তো নামিক হিসাব। নামিক হিসাবগুলো বন্ধ হয়ে যায়, আমরা বন্ধ করে দিয়েছি। ক্রমযোজিত অবশ্যই হিসাব দেখো, যেটা অবশ্যই সঞ্চিতি হিসাব বলি আমরা। তো এখানে জাবেদা কি ছিল? অবশ্যই হিসাব ডেবিট, ক্রমযোজিত অবশ্যই হিসাব ক্রেডিট। তাহলে ক্রেডিট ঘরে আসবে, এই যে আসছে দেখো। ২০১৯ সাল ডিসেম্বর ৩১ অবশ্যই হিসাব ক্রেডিট ঘরে ক্রেডিট ব্যালেন্স। এরপরে ২০২০ সাল আবার অবশ্যই হিসাব ক্রেডিট ঘরে ১,২৮,০০০। তাহলে দেখো যোগ হয়ে গেছে ১,৪৮,০০০। এইভাবে যদি আরো একটা বছর থাকে, সেটাও লিখে আমাদের ক্রমযোজিত অবশ্যই হিসাব অথবা পুঞ্জীভূত অবচয় হিসাব, তখন এইগুলি আস্তে আস্তে আরো বাড়তে থাকবে, অর্থাৎ ক্রমযোজিত অবচয় হিসাব বা পুঞ্জীভূত অবচয় হিসাব আস্তে আস্তে বেড়ে যাবে। এবং বাড়তে বাড়তে আমরা যখন দেখব যে আমরা যে সম্পদের জন্য ক্রমযোজিত অবচয় হিসাবটা রাখলাম, আমাদের ক্রমযোজিত অবচয় হিসাবের পরিমাণ প্রায় সেই পরিমাণ হয়ে গেছে, তখন আমরা বুঝতে পারবো যে আমাদের মনে হয় এখন এই সম্পত্তি জায়গায় আর একটা নতুন সম্পত্তি স্থাপন করা দরকার, কারণ টাকা তো আমাদের আছে। জনতা ট্রেডার্স ২০০৪ নাম্বার,
19 সালের 1 জানুয়ারি তারিখে 4 লক্ষ টাকায় একটি মেশিন ক্রয় করে। মেশিনটির পরিবহন ব্যয় 40, সংস্থাপন 60 মানে 1 লাখ। আর ওখানে আছে 4 লাখ, মোট হয়ে গেল 5 লাখ। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল 5 বছর, ভগ্নাবশেষ মূল্য 1,50,000। তাহলে 5 লাখ থেকে 1,50,000 টাকা বাদ দিয়ে যদি সরলরৈখিক ক্ষয় অবস্থায় ধরতে হবে, কিন্তু মনে হচ্ছে তা না। এটা হলো ক্রমহ্রাসমান জের পদ্ধতি। তাহলে এইটা আমাদেরকে একটু দেখতে হচ্ছে ভালো করে। ক্রমহ্রাসমান জের পদ্ধতি। মেশিনটির অর্জন মূল্য নির্ণয় করো। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে মেশিনটির অবশ্যই হার নির্ণয় করো। এখানে অবশ্যই হার নির্ণয় করে নিতে হবে। আর অর্জন মূল্য আগের মতোই। অর্জন মূল্য আছে মাত্র আর 10 মিনিট শো করতেছে, ভাবছেন একটু তাড়াতাড়ি শেষ করব। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবশ্যের হার নির্ণয় করব। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে প্রথম 2টি বছরের অবশ্যই দেখিয়ে একটি অবশ্যের সারণী তৈরি করব, মানে তালিকা। প্রথম 2 বছরের অবশ্যই হিসাব ও পুঞ্জীভূত অবশ্যই হিসাব। অবশ্যই হিসাব আর পুঞ্জীভূত অবশ্যই হিসাব আগের মতোই। আমাদের শুধু এখানে নতুন জিনিসটা হলো ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে 2 বছরের অবশ্যই হিসাব দেখিয়ে একটি সারণী তৈরি করা। আর এখানে যেহেতু ক্রমহ্রাসমান জের পদ্ধতি, অবশ্যই হার লাগবে, হারটা নাই, এই হারটা আমাদের বের করতে হবে। অর্থাৎ এই 2টা আইটেমকে আমরা নতুন মনে করতে পারি। আর 1 এবং 4 আগের মতোই। তাহলে দেখো, অর্জন মূল্য আগের মতোই যোগ করে দিয়েছে, এটা আর আমি সময় নষ্ট করলাম না। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবশ্যই হার নির্ণয় কিভাবে করা হয় দেখো। দ্বিগুণ করতে হয়। এজন্য 2 দিয়ে 2 কে মেশিনের আয়ুষ্কাল দিয়ে ভাগ 100 দিয়ে গুণ, ব্যাস হয়ে গেল। হ্যাঁ, দ্বিগুণ করা হয়। অলওয়েজ মনে রাখবা, যদি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবশ্যই হার উল্লেখ না থাকে, তখন 2 কে 2 কে মেশিনের আয়ুষ্কাল দিয়ে ভাগ 100 দিয়ে গুণ। তাহলে 2 কে 5 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ, 40% হারে অবশ্যই ধরা হবে। এই পার্সেন্টেজটা দেওয়া ছিল না। এখন ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে প্রথম 2 বছরের অবশ্যই সারণী বা তালিকা দেখো, তালিকাতে কি কি করছে। এখানে বলা হচ্ছে সাল আর সম্পত্তির প্রারম্ভিক মূল্য, অবচয়ের পরিমাণ আর সম্পত্তির সমাপনী মূল্য। দেখো কিভাবে করা হচ্ছে। এবার কয়টা কলাম হলো? সাল, সম্পত্তির প্রারম্ভিক মূল্য, অবচয়ের পরিমাণ আর সম্পত্তির সমাপনী উদ্বৃত্ত। 2019 সাল সম্পদের পরিমাণ কত ছিল আমাদের? প্রারম্ভিক উদ্বৃত্ত 5 লক্ষ টাকা। কারণ ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবশ্যই ধরার সময় ভগ্নাবশেষ মূল্য বাদ দেয়া হয় না, এই জন্য 5 লক্ষ টাকা। সরলরৈখিক হলে বাদ দিতাম আমরা। তাহলে 5 লক্ষ টাকার 40%, অবশ্যের পরিমাণ 2 লাখ টাকা। তাহলে সমাপনী মূল্য কত হবে সম্পত্তির? প্রারম্ভিক মূল্য থেকে অবশ্যই বাদ, তাহলে 3 লক্ষ টাকা। তাহলে দ্বিতীয় বছরের এই যে 2019 সালের যেটা সমাপনী মূল্য, এটাই দ্বিতীয় বছরের আবার প্রারম্ভিক মূল্য হয়ে গেল। যদি অন্য কোনো সম্পদ আমরা ক্রয় না করি, তাহলে এখন আমরা অবশ্যই ধরবো 3 লাখ টাকার উপরে। তাহলে 3 লাখ টাকার 40% 1,20,000, তাহলে সম্পদের মূল্য দাঁড়াইলো 1,80,000 টাকা। আর অবশ্যই পরিমাণও কিন্তু ধীরে ধীরে কমে আসতেছে। দেখো 2 লাখ ছিল, 1,20,000 হলো। সম্পদের পরিমাণও আস্তে আস্তে কমে আসতেছে। তৃতীয় বছর 2021 সালে যদি অবশ্যই ধরতে বলতো, তাহলে এই 1,80,000 টাকার উপরে ধরতাম আমরা 40%। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু ভগ্নাবশেষ মূল্য বাদ দেয়া হয় না, এটা মনে রাখবা। অবশ্যই হিসাব আগের নিয়মেই একই রকম একদম। দেখো ওই যে 2 লক্ষ টাকা প্রথম বছরের অবশ্যই এবং বন্ধ হয়ে গেছে, এখানে আর কিছুই নাই। 2020 সালেও 1,20,000 টাকা অবশ্যই এবং অবশ্যের কোনো ব্যালেন্স নাই। পুঞ্জীভূত অবশ্যই দেখো, অবশ্যই হিসাব পুঞ্জীভূত অবশ্যই ক্রেডিট থাকে, জন্য ক্রেডিট ঘরে ক্রেডিট ব্যালেন্স। আর 2020 সালের আবার অবশ্যই হয়েছিল 1,20,000, ক্রেডিট ঘরে ব্যালেন্স দাঁড়ায় গেল 3,20,000 টাকা। এরপরে আসতেছে দেখো সমস্যা 5। পূবালী ট্রেডার্স 2019 সালের 1 জানুয়ারি তারিখে 1,90,000 টাকা মূল্যের একটি আসবাবপত্র ক্রয় করে, যার পরিবহন খরচ 10,000 টাকা, ভগ্নাবশেষ মূল্য 20,000। তার মানে 10,000, 20,000, 30,000, তার মানে 2 লক্ষ, না সরি, এটা তো পরিবহন করে ভগ্নাবশেষ না, 2 লক্ষ টাকা। আর ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে 20,000। তাহলে অর্জন মূল্য 2 লক্ষ টাকা। 2020 সালের 1 জানুয়ারি তারিখে 1,50,000 টাকা অপর একটি আসবাবপত্র ক্রয় করে আরেকটা কিনেছে। হ্যাঁ, এটা কিনেছে 2020 সালের 1 জানুয়ারি, আর এটা কিনেছে 2019 সালের 1 জানুয়ারি। অর্থাৎ এটা জানুয়ারিতেও পুরো বছরের হবে, আর এটা 2020 সালের, এটাও পুরো বছরের। তবে 19 সালেরটা 20 সালেও যদি আমরা ব্যবহার করি, তাহলে 20 সালে কিন্তু আমরা 2টা আসবাবপত্রের উপর অবস্থা ধরতে হবে, প্রথমটা এবং দ্বিতীয়টা। আচ্ছা, ভগ্নাবশেষ মূল্য, এটার ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে আবার 10,000 টাকা, ওইটা ছিল 20,000। উভয় আসবাবপত্রের আনুমানিক আয়ুষ্কাল 10 বছর। প্রতি বছর 31 ডিসেম্বর তারিখে হিসাব বর্ষ শেষ হয়। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবস্থা ধার্য করার সিদ্ধান্ত। ক্রমহ্রাসমান জের পদ্ধতি
তার মানে ভগ্নাবশেষগুলির আর কোনো কাজে আসবে না। এখন দেখো বার্ষিক অবশ্যয়ের পরিমাণ নির্ণয় করতে হবে, তাহলে অবশ্যয়ের হার নির্ণয় করতে হবে, কারণ আমাদের অবশ্যয়ের হার নাই। বার্ষিক অবশ্যয়ের হার নির্ণয় করতে হবে বলেই দিছে। তারপরে ক্রমহ্রাস সমান জের পদ্ধতি প্রথম 2 বছরের অবশ্যয়ের পরিমাণ নির্ণয় করা, প্রথম 2 বছরের জন্য প্রয়োজনীয় জাবেদা দাখিলা। আসেন প্রথমে হার নির্ণয়। ক্রমহ্রাস সমান জের পদ্ধতি অবশ্যয়ের হার নির্ণয়ের সূত্র আগেরটাই। কি সূত্র হলো? 2 × 100 ডিভাইডেড বাই আয়ুষ্কাল, আসবাবপত্রের আয়ুষ্কাল। তাহলে 10 বছর বলছে, তাহলে 10 দিয়ে ভাগ, তার মানে 20% হলো। এরপরে ক্রমহ্রাস সমান জের পদ্ধতি প্রথম 2 বছরের অবশ্যয়ের পরিমাণ নির্ণয়, সম্পত্তির মূল্য মাইনাস পূর্ববর্তী বছরসমূহের অবশ্যই ইনটু অবশ্যয়ের হার। অর্থাৎ এখানে এবার সারণী আকারে না গিয়ে তারা সূত্র আকারে গিয়েছে। যেমন 2019 সাল সম্পত্তির মূল্য 2 লক্ষ টাকা, ওই যে পরিবহনটা যোগ করে তার 20% 40,000 টাকা 2019 সালের একটা সম্পদ ছিল। 2020 সালে দেখো প্রথম আসবাবপত্রের অবশ্যই হবে ওই যে 40,000 টাকা বাদ দিয়ে 2 লাখ থেকে 40,000 বাদ দিয়ে 20% 32,000 টাকা। আর দ্বিতীয় আসবাবপত্রের কিন্তু এটাই শুরুর বছর, এজন্য কিছু বাদ দিতে হয় নাই, এজন্য 1,50,000 টাকার 20% 30,000। তাহলে মোট অবশ্যয়ের পরিমাণ দাঁড়াইলো আমাদের কত? 62,000 টাকা। এই দুইটা এখানে একটু খেয়াল রাখবা, প্রথমটার 2020 সালে নির্ণয় করতে গিয়ে কিন্তু আমরা অবশ্যই বাদ দিয়েছি, আর দ্বিতীয়টা যেহেতু এই সালটাই স্টার্টিং, এই জন্য এখানে কিন্তু অবশ্যই এখনো হয় নাই, এই জন্য অবশ্যই আর বাদ দেওয়া হয় নাই, ডাইরেক্ট ক্রয় মূল্যের উপরে। অর্থাৎ ক্রমহ্রাস সমান জের পদ্ধতিতে প্রথম বছর যে কোনো সম্পদের মূল্য অবশ্যই হবে ক্রয় মূল্যের উপরে, দ্বিতীয় বছর থেকে শুরু হবে হ্রাসকৃত মূল্যের উপরে। আর বাদ দেওয়া হয় না ভগ্নাবশেষ, বলেই দেওয়া হয়েছে। এখন জাবেদাগুলা দেখো, প্রথম যেটা কিনলাম 19 সালে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, পরিবহন সহ 2 লক্ষ টাকা, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট 40,000 প্রথমটার অবচয়, তারপরে আয় সারাংশ স্থানান্তর করে দেওয়ার জন্য। তারপরে 2020 সালে একটা আসবাবপত্র কিনলাম, আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান ক্রেডিট 1,50,000 আর অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, ওই যে দুইটা অবচয়ের যোগফল ছিল এটা, আর আয় সারাংশ স্থানান্তর। এই ছিল আমাদের আজকের আলোচনাগুলি। একটু তাড়াহুড়ো করতে হলো, কারণ না হয় পুরোটা শেষ করতে পারবো না। এখন তোমাদের 1 মিনিট বা 1.5 মিনিট সময় দিতে পারবো, কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো একটু। কারো কোনো সমস্যা আছে? মনে হচ্ছে নাই। তাহলে আমরা আপাতত বন্ধ করে দিব। সবাইকে অনুরোধ করব তোমরা একটু উপস্থিতির পরিমাণটা বাড়াও, কারণ উপস্থিতি একটু কম আমাদের দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম।